সবাইকে জানাই আমার নমস্কার ও ভালোবাসা। অনেকদিন বাদে আজকে শোনাবো এক ভাল্লুকের কাহিনী। বলা যেতে পারে ভাল্লুক শিকারের কাহিনী। এই কাহিনী কেনেথ অ্যান্ডারসনের লেখা, আর আমি তারই জবানিতে পড়ে শোনাবো এই চিত্ত আকর্ষণীয় কাহিনীটি। কাহিনীর নাম আলামবক্স ও বিশাল কালো ভালুক, যেটার ইংরেজি অনুবাদ অ্যালামবক্স অ্যান্ড দি বিগ ব্ল্যাক বেয়ার। এই কাহিনী আমি কাহিনীর রচয়িতা স্বনামধন্য শিকারী কেনেথ অ্যান্ডারসনের জবানিতেই আপনাদের শোনাব। এই কাহিনী শুরু তিনি করেছেন এভাবে: যে কাহিনী এখন আমি বলতে যাচ্ছি তা হচ্ছে একটি স্লথ ভালুকের। তার আকৃতি খুব বড়, কালো রং, আর মেজাজ হচ্ছে একেবারে বদ। অন্যান্য গল্পে আমি প্রসঙ্গক্রমে এই মতামত দিয়েছি যে সমস্ত ভালুকই সহজেই উত্তেজিত হয়ে পড়ে। কখন কি করে বসবে সেটার উপর নির্ভর করা যায় না, এবং তারা অত্যন্ত বদমেজাজি জানোয়ার। তাদের এই কুখ্যাতি আছে যে কোনো কারণ ছাড়াই তারা মানুষকে আক্রমণ করে বসে। যদি কেউ কোনো ঘুমন্ত, ভোজনরত অথবা এমনি ঘুরে বেড়ানোর ভাল্লুকের খুব কাছাকাছি এসে পড়ে, তাহলে তার আর রক্ষা নেই। তাই এ দেশীয় লোকেরা ভালুকের এবং হাতির সান্নিধ্য এড়িয়েই চলে, আর অরণ্যবাসী মানুষেরা এদের সবচেয়ে বেশি সমীহ করে চলে। এই বিশেষ ভালুকটি কোনো বেনজির বদমেজাজ ও কোনো কারণ ছাড়াই আক্রমণ করে বসার জন্য তার প্রজাতির এক ব্যতিক্রম। কোনো মানুষকে অনেক দূর থেকে দেখতে পেলে তাকে আক্রমণ করার জন্য সে ছুটে যেত। তার এই অস্বাভাবিক আচরণ ব্যাখ্যা করা কঠিন। তার সম্পর্কে যে বহু কাহিনী প্রচলিত আছে তা যেমন বিচিত্র তেমনি অসাধারণ। সবচেয়ে সাধারণ যে ধারণা চালু ছিল তা হলো ভালুকটি পুরোপুরি পাগল। অন্য যে গল্প চালু আছে তা হলো সে একটি মাদি ভালুক এবং তার কাছ থেকে তার বাচ্চাদের কেড়ে নেওয়ার জন্য মানুষ জাতির ওপর বদলা নিতে বদ্ধপরিকর হয়েছে। বোধহয় সবচেয়ে উদ্ভট গল্পটি হলো এই: 1 বছর আগে যে পাহাড়ে সে থাকত সেখানে একটি মেয়ে তার ছাগল চড়াচ্ছিল, আর ভালুকটি তার বউ করার জন্য সেই মেয়েটিকে তুলে নিয়ে যায়। তারপর সারা গ্রামের মানুষ দল বেঁধে মেয়েটিকে উদ্ধার করতে যায়। শেষ পর্যন্ত উদ্ধারও করে, কিন্তু তাতে ভালুকটি প্রচণ্ড ক্ষেপে যায় এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মানুষ দেখলেই তাকে আক্রমণ শুরু করে। আসল কারণ যাই হোক, ভালুকটি বহু মানুষকে হতাহত করেছে। আমাকে বলা হয়েছিল যে ভালুকটি 12 জন মানুষকে মেরে ফেলেছে এবং 2 ডজন মানুষকে জখম করেছে। অন্য সব ভালুকের মতোই নিশ্চিতভাবে মানুষের মুখমণ্ডলই ছিল তার আক্রমণের মূল লক্ষ্যস্থল, এবং তার লম্বা ও ধারালো নখ দিয়ে তা ফালা ফালা করে ফেলত, আর তার আক্রমণকে নিশ্চিতভাবে সফল করতে মুখ দিয়ে সাংঘাতিকভাবে কামড় লাগাতো। যেসব মানুষ তার আক্রমণের সম্মুখীন হয়েছেন তাদের প্রায় অর্ধেক হয় 1টা বা 2টো চোখ হারিয়েছেন, কেউ কেউ তাদের নাক হারিয়েছেন, আবার কারো কারোর গাল সে একেবারে কামড়ে তুলে নিয়েছে। যারা মারা গেছেন তাদের মাথাটা ধড় থেকে সে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছিল। এ ধরনের গুজবও স্থানীয়ভাবে ছড়িয়েছিল
যে ভালুকটি তার শিকারকে খেতে লেগে যেত। শেষ যে 3 জনকে সে হত্যা করেছিল তাদের শরীর ছিল আংশিকভাবে খাওয়া। এই গুজবগুলো সত্য কিনা তা যাচাই করার সুযোগ আমার হয়নি, কিন্তু আমি মনে করি তা কিছুটা হলেও সত্য হতে পারে, কারণ ভারতীয় স্লথ ভালুককে মাঝে মাঝে মাংস খেতে দেখা গেছে। যদিও সে সাধারণত পুরোপুরি নিরামিষাশী, তার খাদ্য হলো ফলমূল, মধু, উইপোকা, এই সব ধরনের জিনিস। তাই টাটকা মাংস, এবং তা যদি মানুষের হয় তাহলে তা তার কাছে অরুচিকর খাদ্য নাও লাগতে পারে। এই ভালুকটির আদি বাসস্থান ছিল মহীশূর, যা আমরা মাইসোর বলে থাকি। সেই রাজ্যের ব্যাঙ্গালোর শহরের প্রায় 105 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত আরসিকেরের শহরের পূর্ব দিকে নাগবারা পাহাড়ে। প্রথম যখন সে মানুষের ওপর আক্রমণ শুরু করে তখন আমি ওই পাহাড়ে গেছি। তারপর ক্রমে ক্রমে মানুষের প্রতি তার ভয় কেটে যেতে সে আরো দুঃসাহসী হয়ে ওঠে এবং আপদ কোনো কারণ ছাড়াই সকাল ও সন্ধ্যায় খেতে চাষিদের উত্ত্যক্ত করতে থাকে। সেইখানে অসংখ্য বোল্ডার ছড়ানো পাহাড়ের কোনো এক জায়গা থেকে খাদ্যান্বেষণে বেরিয়ে আসত। যদিও আমি বিগত 1 বছর ধরে মাঝে মাঝে এই জানোয়ারটির গল্প শুনে আসছিলাম, আমি সেগুলোর প্রতি বেশি আগ্রহ কিন্তু দেখাইনি, কারণ আমার মনে হচ্ছিল ভারতে বন্যজন্তু কর্তৃক ক্ষতবিক্ষত করা ও হত্যার ঘটনা প্রায় সবকটাই অত্যাধিক ফুলিয়ে ফাঁপিয়ে প্রচলিত করা হয়। উপরন্তু, যা আমি আগেই অন্য জায়গায় উল্লেখ করেছি, ভালুককে আমি খুব পুরনো বন্ধু বলে ভাবি, যার বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নেই। সেই কারণেই আমি ভাল্লুকটি মারার জন্য সবচেয়ে বেশি নিরুৎসাহী ছিলাম। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যার ফলে আমি যেতে বাধ্য হলাম। সেই ঘটনাই এখন আমি শোনাই আপনাদের। আলমবক্স নামে এক বৃদ্ধ মুসলমান আমার বহুদিনের বন্ধু ছিলেন। আর শিখেরে হয়ে যে বড় রাস্তাটি শিমগায় গেছে তার ধারে এক দরগার তিনি ছিলেন তত্ত্বাবধায়ক। এই স্থানটি এক বিখ্যাত মুসলমান সাধুর কবরস্থান, যিনি 53 বছর আগে মারা গিয়েছিলেন। ভারতের সর্বত্র অসংখ্য দরগার মতো এ স্থানটিও মুসলিমরা অত্যন্ত পবিত্র জ্ঞান করেন এবং সযত্নে রক্ষণাবেক্ষণ করেন। প্রত্যেকটি দরগার নিজস্ব তত্ত্বাবধায়ক থাকেন, যারা সাধারণত বয়স্ক মানুষ, যার কাজ হচ্ছে তার দেখাশোনা করা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাদের অন্যান্য কাজের মধ্যে একটি বিশেষ কর্তব্য হচ্ছে প্রতিদিন কবরের ওপর একটি করে আলো বা বাতি জ্বালানো, যা সারা রাত জ্বলতে থাকবে। এর তাৎপর্য হলো বিশ্বাসীদের হৃদয়ে সেই সাধুমহাত্মার স্মৃতি চিরজাগরুক হয়ে আছে। এক অন্ধকার রাত্রে একটি বাঘ শিকারের উদ্দেশ্যে মোটরে করে ব্যাঙ্গালোর থেকে শিমগো যাওয়ার পথে আমার সাথে আলমবক্সের প্রথম সাক্ষাৎ হয়। আমার স্টুডিবেকারটির পেছনের চাকাটি খুলে ছিটকে পড়েছিল আর পেছনের ব্রেক ড্রামটি পথের ওপর প্রচণ্ড শব্দে আছড়ে পড়ে। গাড়িতে আমি একাই ছিলাম এবং গাড়ি থেকে বেরিয়ে এসে বিরক্তি ও রাগের সঙ্গে অবস্থাটা দেখছিলাম। আমার খুবই সৌভাগ্য যে ঘটনাটা
দরগার প্রায় ঠিক উল্টো দিকেই ঘটেছিল। ব্রেক ড্রামটির প্রচণ্ড শব্দে আছড়ে পড়ার ও রাস্তার উপর গাড়ির আওয়াজের শব্দে আলাম বক্সের ঘুম ভেঙে যায়। বাইরে কি ঘটল তা দেখার জন্য তিনি বেরিয়ে এলেন। আমার দুরবস্থা দেখে বৃদ্ধ মানুষটি আমাকে সাহায্য করতে এগিয়ে এলেন। তাকে অনেক ঝামেলাই পোহাতে হলো আমার জন্য। তিনি দরগা থেকে হারিকেন আনলেন। যন্ত্রটাকে মেরামত করার জন্য তিনি পাথর জোগাড় করে আমি গাড়ির অ্যাক্সেল উঁচু করে ধরতেই তার নিচে গুঁজে দিলেন। আর সর্বশেষে কিন্তু অত্যাধিক গুরুত্বে যে কাজটা করলেন তা হলো তিনি নিজে এক পাত্র গরম চা করে খাওয়ালেন আমাকে। বেরিয়ে যাওয়া চাকাটা ঠিক জায়গায় তিনি স্থাপন করার পর আমি সেই বৃদ্ধ লোকটিকে অনেক ধন্যবাদ জানালাম এবং কথা দিলাম যে আমি যখনই এই রাস্তায় তার কুটিরের কাছে আসব অবশ্যই তার সাথে সাক্ষাৎ করব। সেই প্রতিজ্ঞা আমি অত্যন্ত বিশ্বস্ততার সাথে আজ পর্যন্ত পালন করেছি এবং মাঝে মধ্যেই যখন এসেছি বৃদ্ধ মানুষটির জন্য খাবার জিনিস ইত্যাদি কিছু না কিছু আনতে ভুলিনি। এই দরগাটির প্রায় 400 গজ দূরে একটি স্তূপীকৃত বোল্ডারের গোলাকার টিলা রয়েছে এবং এই বোল্ডারগুলির মাঝে ল্যান্টানা কাটা গাছ বেড়ে উঠেছে। সেই টিলার চারপাশ থেকে আরম্ভ করে দরগা ও তার গায়ের রাস্তাটা পর্যন্ত হলো চাষের ক্ষেত। সেখানে চাষিরা বর্ষাকালের পরে চীনা বাদামের চাষ করে, আর চীনা বাদাম ভাল্লুকদের অত্যন্ত প্রিয় খাদ্য এবং আমাদের সেই বড় কারো ভাল্লুকটিও তার ব্যতিক্রম নয়। ফলে বোল্ডার ঘেরা টিলাকে তার সুবিধাজনক থাকার জায়গা নির্বাচিত করে সে চীনাবাদামের ক্ষেতে হানা দিত। একটি ঝুলন্ত পাথরের একটা খাঁজে বা গহ্বরের নিচে সে থাকত। সূর্যাস্তের সময় সেই ক্ষুধার্ত ভাল্লুকটিকে তার গুহা থেকে বেরিয়ে আসতে দেখা যেত এবং সন্ধ্যার অন্ধকার ঘন হলেই সে তাড়াতাড়ি টিলা থেকে নেমে এসে চীনাবাদাম খেতে আসত। সারা রাত ধরে অন্ধকারে সে চীনাবাদাম খেয়ে ফেলে উপড়িয়ে সাধারণত গড়গড় আওয়াজ করতে করতে এক বিশাল জায়গা তছনছ করে দিত। খুব ভোরবেলা দেখা যেত সারা রাত ধরে খাদ্যান্বেষণ করে বাদাম শেকড়, উইপোকা ও অন্যান্য খাবার খেয়ে তার পেটটা ফুলে উঠেছে। ধীরে ধীরে আরামের সাথে সে পাহাড়ের উপর তার গুহায় ফিরে দিনের বেলার গরমের মধ্যে গভীর ভাল্লুক সুলভ ঘুমে কাটিয়ে দিত। ও, আমি এর মধ্যে বলতে ভুলে গেছি যে টিলাটার অপরদিকে একটা ছোট্ট প্রাকৃতিক জলধারা ছিল, যার ফলে আমাদের বন্ধু সেই বদমেজাজি ভালুকটার অন্য কোথাও যাওয়ার দরকার পড়ত না। প্রায় এই সময় বড় রাস্তার ধারে দরগার পরেই একটা ডুমুর গাছে ফল ধরল। সমস্ত শাখা প্রশাখায় থোকা থোকা লাল পাকা ফলে ভরে উঠল। পাকা ফলগুলো মাটিতে পড়ে যেন একটা নরম লাল আস্তরণের সৃষ্টি করল। দিনের বেলা নানা জাতের শত শত পাখি পাখালি সুস্বাদু ফলগুলো খেতে আসত, আর রাত্রে বড় বড় ভারতীয় ফলখেকো বাদুড়ের দল সারা রাত ধরে তাদের ডানা ঝটপট করে আওয়াজ তুলে নিজেদের মধ্যে মারামারি করতে করতে সেই পাকা ফলগুলো তৃপ্তি ভরে খেত। দিনের ও রাত্রের সেই অসংখ্য আগন্তুকেরা যা খেত তার দ্বিগুণ সংখ্যক নিচে ফেলত। ফলে বাতাসে এবং পেকে বোটা থেকে খসে যা পড়ত তার উপর আবার এইভাবে অসংখ্য ডুমুর নিচে পড়ার ফলে
তা ভাল্লুকটির কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছিল এবং এতে সে তার খাদ্য তালিকার একটা সুস্বাদু পরিবর্তন খুঁজে পেল। প্রচুর পরিমাণে ডুমুর রয়েছে, আর তা শুধু খাওয়ার অপেক্ষায়। কাজে কাজেই ভাল্লুকটি চীনাবাদামের ক্ষেত থেকে ডুমুরের গাছটির নিচে আসত এবং এইভাবে খাদ্যান্বেষণের সে দরগার কাছে এসে পড়ত। আর এইভাবে ঝামেলাটিরও সূত্রপাত হলো। আলমবক্সের 22 বছরের একটি ছেলে ছিল। আলমবক্সের বৃদ্ধা বউ ও ছোট বোনের সাথে তারা একসাথে দরগায় থাকত। এক রাত্রে তারা 9টার সময় খাবার খেয়ে শোয়ার উপক্রম করছে, এমন সময় কোনো কারণে ছেলেটি বাইরে বেরিয়েছিল। রাতটি ছিল অন্ধকার এবং ভালুকটিও সেই সময় গাছের নিচে ডুমুর খাচ্ছিল। হঠাৎ মানুষ আসা দেখতে পেয়ে সে এটাকে অন্যায় অনধিকার প্রবেশ বলে মনে করে এবং সঙ্গে সঙ্গে ছেলেটিকে আক্রমণ করে বসল। অভ্যাসবশত ছেলেটির মুখ আক্রমণ না করে সে তার গলায় কামড় বসালো। গলা কামড়ানোর ব্যাপারটি যতটুকু ইচ্ছাকৃত, দুর্ঘটনাবশত তার চেয়েও একটু বেশি হয়ে গেছে বলে মনে হয়। ছেলেটি আত্মরব করার চেষ্টা করেছিল এবং ভাল্লুককে লাথি মেরেছিল ও লড়াই করেছিল বোঝা যায়। এরপরে ভালুকটি এবারে তার নাক ও এক চোখে কামড় বসায় এবং থাবা দিয়ে তার বুক, পিঠ ও কাঁধ সাংঘাতিকভাবে জখম করে। এরপরেই সে তাকে ছেড়ে দেয় এবং লম্বা লম্বা লাফ মেরে অন্ধকারে অদৃশ্য হয়। ছেলেটি সারা গায়ে দরদর করে রক্ত বেরোচ্ছিল। এই অবস্থায় সে টলতে টলতে বাবা মায়ের কাছে ফিরে এলো। তার মস্তিষ্কের রক্তপ্রবাহী জাগুলার ধমনী ফুটো হয়ে গিয়েছিল। তার বাবা মা ন্যাকড়া ছেঁড়া দিয়ে তার রক্তক্ষরণ বন্ধ করার অনেক চেষ্টা করেছিলেন এবং কাপড়ের পর কাপড় রক্তে ভিজে যেতে লাগলো। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে রাত্রির অন্ধকারে ছেলেটির জীবন প্রদীপ নিভে গেল। প্রাক উষা যুবকটির মৃত্যুর সাক্ষী হয়ে রইল। আর সেই ভালুকটি পাকা ডুমুর ও চিনে বাদামে পেট ভরিয়ে তার গুহায় ফিরে গেল। আলমবক্স এক হতদরিদ্র মানুষ। এই ঘটনাটি আমাকে জানানোর জন্য টেলিগ্রাম করা বা ট্রেনে অথবা বাসে ব্যাঙ্গালোর যাওয়ার ভাড়াও তার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তাই একটা পোস্টকার্ডে পেন্সিলে কাঁপা কাঁপা উর্দু অক্ষরে ঘটনাটি লিখে জানালেন। পোস্টকার্ডে ছিল তার ফোঁটা ফোঁটা চোখের জলের দাগ। 2 দিন পরে আমি পোস্টকার্ডটি পেলাম আর 3 ঘন্টার মধ্যেই আশিকেরের উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করেছিলাম যে ভাল্লুকটিকে গুলি করে মারা একটা সহজ ব্যাপার হবে এবং 1 ঘন্টা কি বড় জোর 2 ঘন্টার মধ্যে তা সমাধা করা যাবে। তাই দীর্ঘদিনের বাইরে থাকার কোনো প্রস্তুতিই নিলাম না। সঙ্গে নিলাম শুধু টর্চ আর আমার .405 উইনচেস্টার রাইফেল ও মাত্র 1 সেট বাড়তি জামাকাপড়। বিকেল 5টার একটু পরেই আমি আলমবক্সের কাছে পৌঁছে গেলাম। ঘটনাটি বিবৃত করতে তিনি আর দেরি করেননি। তখন সেই সময় চাঁদের আলো পাওয়া যাবে না। তা সত্ত্বেও ভাল্লুকটিকে মারার এক সহজ পরিকল্পনা নিলাম, আর সেটা হলো অন্ধকার আরো গাঢ় হওয়ার অপেক্ষা আর টর্চের আলো জেলে ভাল্লুকটির খোঁজে বেরিয়ে পড়া। এই পরিকল্পনার পরে আলমবক্স সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তার ঘরে আমাকে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। সেই সংকীর্ণ ঘরে
প্রদীপের আলোয় আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম। আর আলমবক্স তার ছেলের মৃত্যুর জন্য বারবার বিলাপ করতে লাগলেন। বস্তুত কয়েক মিনিটের মধ্যে পুরো পরিবারটাই কাঁদতে কাঁদতে বিলাপ করতে লাগলো। রাত 8টা পর্যন্ত এক নাগাড়ে সেই আর্তনাদ আমাকে শুনতে হলো। যখন আর সহ্য করতে পারলাম না, তখন আমি ভাল্লুকটির খোঁজে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। রাইফেলে গুলি ভরে ও টর্চটা ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে নিয়ে আমি বাইরে বেরোলাম। আর আলমবক্স আমার পেছনে দরজা বন্ধ করে হুড়কো লাগিয়ে দিলেন। অন্ধকার তখন ভীষণ ঘন। রাইফেলের নলে ফিট করা টর্চের সুইচ জেলে তার তীব্র আলোয় বাম দিক থেকে চীনাবাদামের ক্ষেত ও আমার ডান দিকের রাস্তার ধারে ডুমুর গাছ নিরীক্ষণ করতে করতে এগোতে লাগলাম। কোথাও ভাল্লুকটার দেখা পাওয়া গেল না। তাই তার খোঁজে ডুমুর গাছগুলোর থেকে আবার শুরু করলাম। গাছগুলোর রাস্তা দুধারেই রয়েছে, তাই ঠিক করলাম সবচেয়ে ভালো হবে যদি আমি রাস্তার ধারে হেঁটে দুপাশে টর্চের আলো ফেলতে ফেলতে যাই। এইভাবে আশিকেরে থেকে প্রায় 1.5 মাইল একদিকে ভাল্লুকের খোঁজে হাঁটলাম এবং একইভাবে আবার দরগার ফিরে উল্টো দিকে হাঁটতে লাগলাম। কিন্তু কোথাও ভাল্লুকটির টিকি দেখতে পেলাম না। সুতরাং দরজায় ফিরে এসে চীনাবাদামের ক্ষেতটিতে তার খোঁজে বেরোলাম। আমার টর্চের আলোয় প্রতিফলিত হয়ে নানা প্রকার উজ্জ্বল চোখ জোড়ায় জোড়ায় আমার দিকে ফিরে ফিরে তাকালো, কিন্তু তাদের কোনোটাই ভাল্লুকের নয়, খরগোশ আর 3-4টে শেয়ালের। তখন আমি পাহাড়টি ঘুরে উল্টো দিকে জলাশয়টির ধার ধরে হেঁটে যেতে যেতে বুনো শুয়োরের ছোট কয়েকটি পালকে কাদায় গড়াগড়ি খেতে দেখলাম। তবুও ভাল্লুকটির কোনো চিহ্নই আমার চোখে পড়ল না। এরপর আমি টিলাটির পাদদেশে খুব কাছে এসে ওপর দিকে এবং চারপাশে আলো ফেলতে ফেলতে 2-3 বার তার চারপাশে প্রদক্ষিণ করলাম। তা করতে গিয়ে আমাকে খুবই পরিশ্রম করতে হলো, কিন্তু তবুও ভাল্লুকটির দেখা কিন্তু পাওয়া গেল না। তৃতীয়বারে টিলাটি প্রদক্ষিণ করতে গিয়ে আমি খুব বড় এক বিষধর রাসেল ভাইপারের ওপর প্রায় পা দিয়ে ফেলেছিলাম। সাপটি 2টি পাথরের মাঝখানে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছিল। যেহেতু আমার মন ও চোখ ভাল্লুকের খোঁজে নিবদ্ধ ছিল, তাই আমি আমার সামনে আর নিচের দিকে আর নজরই দিইনি। আমার পা তার থেকে কয়েক ইঞ্চি দূরে পড়ার সাথে সাথে সে তার শরীর ফুলিয়ে খুব জোর ফস করে ছোবল মারতে উদ্যত হলো। সহজাত প্রবৃত্তিবশে আমি তার হুঁশিয়ারি শুনতে পেয়েই লাফ মেরে পিছিয়ে গেলাম, কিন্তু টর্চের আলো তার চোখ থেকে একেবারেই সরায়নি। দেখলাম কয়েক সেকেন্ড আগে আমার পা যে জায়গায় ছিল সেইখানেই সাপটা হাঁ করে দারুণ জোরে ছোবল মারল। এক চুলের জন্য আমি বেঁচে গেলাম, আর সেই মুহূর্তে ভাবলাম সেটাকে মেরে ফেলবো আমি। কিন্তু তা করতে গেলে রাইফেলের প্রচণ্ড আওয়াজ হবে, ফলে ভাল্লুকটি ভয় পেয়ে পালিয়ে যাবে। উপরন্তু একটি মূল্যবান কার্তুজও খরচা হয়ে যাবে। এসব সত্ত্বেও সাপটাকে ভালোই বলতে হবে, কারণ কামড়ানোর আগের মুহূর্তে সে আমায় সতর্ক করে দিয়েছে। সুতরাং প্রতিদান হিসেবে তাকে না মেরে একটা ছোট পাথর সেদিকে ছুঁড়ে মারতেই সে পাথরের নিচে ঢুকে গেল। এতক্ষণে বোঝা গেল যে ভাল্লুকটি হয় আগের সন্ধ্যার সময় তার আস্তানা থেকে বেরিয়ে দূরে কোথাও চলে গেছে, আর তা না হলে তার এখনো খিদে পায়নি, তাই সে গুহাতেই রয়েছে। তাই আমি আলমবক্সের কুটিরে ফিরে এলাম এবং ঘন্টা 2-এর মধ্যে আবার ঘুরে আসবো বলে ঠিক করলাম। আর সেটা আমি করলামও, এবং আরো 2 বার।
মোট মিলে 4 বার ঘোরাঘুরি করলাম, কিন্তু ভালুকটিকে দেখতে পেলাম না। ইতিমধ্যে নকলুষার আগমন সূচিত হলো এবং তখনও আমি পাহাড়টির চারপাশে শত্রুর ব্যর্থ খোঁজে ঘুরে বেড়াচ্ছি। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমি আলামবক্সকে বললাম যে আমি ব্যাঙ্গালোরে ফিরে যাব, কিন্তু তিনি আমাকে সেদিনটা থেকে গিয়ে পাহাড়ে উঠে গুহাগুলোতে তন্ন তন্ন করে খোঁজ করার জন্য কাতর প্রার্থনা করলেন। ইতিমধ্যে আলামবক্সের বিবি গরম গরম চাপাটি তৈরি করে আনলেন, আর সাথে ধুমায়িত চা। আমি খুব তৃপ্তির সাথে চাপাটি ও চা উপভোগ করলাম। এরপরেই আমি ঘুমিয়ে নিলাম। দুপুর নাগাদ আলামবক্স আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বললেন তার বিবি আমার সম্মানে স্পেশাল পোলাও রান্না করেছেন। এই জন্য তাকে ধন্যবাদ দিয়ে আমি তার তৈরি সেই বোম্বাই পোলাওয়ের পুরোটাই থালা চেটে পুটে পরিষ্কার করে খেলাম। আমার পোলাও খাওয়া দেখে বিবিজি খুবই খুশি হলেন। সূর্য তখন মাথার উপরে আর নির্মমভাবে তার রশ্মি ছড়িয়ে দুপুরবেলার আশপাশের পরিমণ্ডলকে অসহ্য তপ্ত করে দিয়েছে। আর এটাই হচ্ছে ভাল্লুকটিকে খুঁজে বের করার উপযুক্ত সময়, কারণ আমি জানি এই অসহ্য গরমে সে যদি বাইরে না থাকে তাহলে গুহার ঠান্ডায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকবে। আলামবক্স আমার সাথে পাহাড়ের ওপর পর্যন্ত উঠলেন এবং যে পাথরের খাঁজের নিচে ভাল্লুকটির গুহা 50 গজ দূর থেকে তা আমাকে দেখিয়ে দিলেন। আমি পায়ের আঙুলের উপর ভর করে চুপি সারে উঠতে পারলাম, কেননা আমার পায়ে রাবার সোলের জুতো থাকায় কোনো শব্দই ওঠেনি। কিন্তু রাবার সোলের জুতোর এই সুবিধে পেলেও অন্য একটা বড় অসুবিধে হচ্ছে, সূর্যের তাপে পাথরগুলো এমন তেতে উঠেছে যে রাবার সোল গরম হয়ে আমার পায়ে পাতা যেন পুড়িয়ে দিতে লাগলো। গুহার মুখে এসে আমি হাঁটু গেড়ে বসে মনোযোগ দিয়ে ভেতরের শব্দ শোনবার চেষ্টা করলাম, কারণ ঘুমন্ত ভাল্লুকেরাও মানুষের মতো জোরে জোরে নাক ডাকায়। ভাল্লুকটি যদি ঘুমিয়ে পড়ে থাকে তাহলে আশা করছিলাম যে তার পরিচিত নাসিকা গর্জন শুনতে পাব। কোনো শব্দই আমাদের কানে এলো না। এইভাবে 10 মিনিট পর্যন্ত বসার পর রোদে আমার পিঠ জ্বলতে লাগলো। হাতের কাছে কয়েকটি পাথরের টুকরো কুড়িয়ে আমি গুহার ভেতরে ছুঁড়ে মারলাম। এখন এই পদ্ধতি যে কোনো ঘুমন্ত ভালুককেই খেপিয়ে দেবে, কিন্তু তবুও আমি কোনো শব্দই শুনতে পেলাম না। তাই গুহার একেবারে মুখে গিয়ে সোজা ভেতরে পাথরের টুকরো ছুঁড়লাম। তা সত্ত্বেও যখন কিছুই ঘটল না, তখন বুঝলাম ভালুকটা তার বাসায় নেই। পাহাড় থেকে নেমে ঘটনাটা বর্ণনা আলামবক্সকে দিলাম এবং আমার ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তাকে জানিয়ে দিলাম। তাকে বললাম যদি ভালুকটা দেখা পাওয়া যায় তবে তিনি যেন আমাকে টেলিগ্রাম করেন। টেলিগ্রামের খরচ ও তার সংসার নির্বাহের জন্য কিছু টাকা দিলাম। তারপর ব্যাঙ্গালোর রওনা দিলাম। 1 মাস কেটে যাওয়ার পরেও আমি কোনো সংবাদ পেলাম না। দরগাটির উত্তর পশ্চিমে 20 মাইল দূরে মহীশূরের কাদুর জেলার চিকমাগালুর জঙ্গল শুরু হয়েছে। চিকমাগালু ও কাদুরের মাঝখানে জঙ্গল ঘেরা ছোট শহরটা হচ্ছে সাক্রে পাটনা। পরবর্তী যে সংবাদটি আমার কাছে পৌঁছালো তা হলো সাক্রে পাটনার কাছে একটা ভালুক 2 জন কাঠুরিয়াকে ক্ষত বিক্ষত করেছে। তার মধ্যে একজন পরে মারাই গেছে।
চিকমাগালুরের ফরেস্ট অফিসার ভালুকটিকে মারার জন্য আমাকে অনুরোধ করে চিঠি পাঠালেন। আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আলামবক্সের ছেলেকে যে ভালুকটি হত্যা করেছে এটি সেই ভালুক। কিন্তু সমস্যাটা হলো, এই বিশাল জঙ্গলে এক বিশেষ ভালুককে খুঁজে বার করা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো অসাধ্য ব্যাপার। তাই ভালুকটির গতিবিধি ও অন্যান্য সঠিক খবর জোগাড় করার চেষ্টা করতে হবে বলে জেলা ফরেস্ট অফিসারকে আমি অনুরোধ করে একটি চিঠি পাঠালাম। 10 দিন পরে তিনি খবর পাঠালেন যে সাক্রেপাটনার 3 মাইল দূরে ইয়নকেরে নামক জলধারার যাওয়ার পায়ে চলা রাস্তার পাশে একটি পাহাড়ের গুহায় ভালুকটি থাকে। তিনি আরো জানালেন, সেই পায়ে চলা রাস্তা ধরে যখন একজন জঙ্গলরক্ষী পাহারা দিচ্ছিল তখন ভালুকটি তাকে ক্ষতবিক্ষত করেছে। এই খবর শোনার পর আমি আমার গাড়িতে চিকমাগালুর গিয়ে বনবিভাগ প্রধান মহাশয়কে তুলে নিয়ে সাক্রেপাটনার মহীশূরের বনবিভাগের ছোট বাংলোয় গিয়ে উঠলাম। পরবর্তী কয়েকদিনের জন্য এই বাংলোকেই আমার হেডকোয়ার্টার্স বানালাম। এবার আপনি একে দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলুন, তার পরের দিন বিকেলেই একটা লোক ছুটতে ছুটতে বাংলোয় এসে বলল যে এক রাখাল, যে আসলে সম্পর্কে তার ভাই, ভালুকটি যে পাহাড়ে থাকে তার আশেপাশে যখন তার গরু মোষ চড়াচ্ছিল তখনই ভালুকটি তাকে আক্রমণ করে। সাহায্যের জন্য রাখালটি আর্তচিৎকার করতে থাকে এবং ভালুকটির গর্জন ও তার আর্তচিৎকার মিলে মিশে একাকার হয়ে গেছিল। তার ভাই পাহাড়ের নিচে পায়ে চলার পথের কাছে ছিল, কিন্তু ওই আওয়াজ শুনে সে আর দাঁড়ায়নি, ভয় ছুটতে ছুটতে বাংলোয় এসে আমাদের সংবাদটি দিল। ভালুকেরা মূলত নিশাচর প্রাণী এবং কখনো দিনের আলোতে ঘোরাফেরা করে না। বড়জোর গোধূলি অথবা ভোরবেলায় তাদের দেখা মিলতে পারে, কিন্তু কিছুতেই বিকেলের দিকে নয়। সম্ভবত এই হতভাগ্য রাখালটি ভালুকটি যেখানে ঘুমোচ্ছিল তার খুব কাছেই গিয়ে পড়েছিল, আর তার ফলে বিরক্ত হয়ে ভালুকটি এই অস্বাভাবিক সময় তাকে আক্রমণ করে বসে। এই অদ্ভুত আক্রমণের এইটি ব্যাখ্যা হতে পারে। আমাদের কাছে যখন সে খবরটি নিয়ে এলো তখন সময় প্রায় 4:30, তাই সঙ্গে সঙ্গে আমি রাইফেল, টর্চ ও 3-4 জন সাহায্যকারী নিয়ে আহত রাখালটিকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দিলাম। শীঘ্রই বুঝতে পারলাম হতভাগ্য লোকটির ভাই আমাদের যে দূরত্ব বলেছিল আসলে তার চেয়ে দূরত্ব অনেক বেশি। আমি মনে মনে হিসাব করলাম, ঝোপ ঝাড় ও বাঁশ ছাড়ে পরিপূর্ণ পাহাড়টির পাদদেশে পৌঁছাতে আমাদের কমপক্ষে 6 মাইল জঙ্গলের ভেতরে হেঁটে আসতে হয়েছে। তখন 6টা বেজে গেছে এবং শীতকালের বেলা, ফলে অন্ধকার হয়ে আসছে। আমার সাথে যারা আসছিল তারা আর অগ্রসর হতে অস্বীকার করল এবং বলল তারা সাক্রেপাটনা ফিরে যাবে, এবং আমাকেও এই পরামর্শ দিল যে আমিও যেন তাদের সাথে ফিরে যাই এবং পরদিন সকালে অনুসন্ধানের ব্যবস্থা করা যেতে পারে। আহত লোকটির ভাইটি বলল যে সে ওই জায়গাটিতে অপেক্ষা করবে, কিন্তু এতই তার ভয় হয়েছে যে সে জঙ্গলের মধ্যে আর এগোবে না। তার ভাইটিকে খোঁজার জন্য খুব বেশি যে সাহায্য আমাদের করল সে, তা হলো সে হাত দিয়ে ইঙ্গিত করল কোন দিকে তার ভাইটিকে ভালুকটা আক্রমণ করেছিল। আমি জোরে জোরে আহত লোকটির নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে গেলাম, কিন্তু কোনো প্রত্যুত্তর পেলাম না এবং জঙ্গলের আরো গভীরে অগ্রসর হলাম। তখন অন্ধকার নেমে এসেছে, কিন্তু আমার হাতে টর্চ থাকায় বিচলিত বোধ করিনি।
টর্চ জ্বালতে জ্বালতেই ঝোপের ভেতর দিয়ে পথ করে এগোতে লাগলাম। তাড়াতাড়ি এমন অন্ধকার নেমে এলো যে আমার পক্ষে আর এগোনো সম্ভব হচ্ছিল না, এবং আমি ফেরার মুখ ধরতে যাব এমন সময় আমার মনে হলো দূরে কোথাও যেন একটা ক্ষীণ গোঙানির আওয়াজ পাচ্ছি। জমিটা ঢালু হয়ে দুটো খাড়াইয়ের মধ্যবর্তীর উপত্যকার দিকে চলে গেছে। আমার মনে হলো গোঙানিটা উপত্যকার ঢালু জায়গাটা থেকে আসছে। নিখোঁজ লোকটির নাম ছিল থিম্মা। মুখের কাছে দুই হাতে তালু দিয়ে জোরে জোরে তার নাম হাঁকতে থাকলাম। আবার হাঁক থামিয়ে প্রত্যুত্তর শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। হ্যাঁ, তাই তো, নিঃসংশয়ে তার গলার আবার শুনতে পেলাম গোঙানির আওয়াজ, খুবই ক্ষীণ, কিন্তু শোনা যাচ্ছে। নিশ্চয়ই তা ওই উপত্যকা থেকে আসছে। ঘন কাটা ঝোপের মধ্যে দিয়ে জোরে জোরে পথ করে নিয়ে আমি নিচের দিকে নামতে লাগলাম। আর তা করতে গিয়ে পাথরে পিছলে গেলাম, হোঁচট খেলাম, কাটায় আমার শরীর ক্ষত বিক্ষত হলো। এইভাবে 200 গজ এগোনোর পর আমি আবার হাঁক পারলাম। কিছুক্ষণ পরে আমার ডান দিকে অস্পষ্ট গোঙানি আমার কানে এলো। এইভাবে গোঙানির আওয়াজ অনুসরণ করে আমি একটা গাছের নিচে তার নিজের রক্তধারার উপর থিম্মাকে শুয়ে থাকতে দেখলাম। তার মুখটি একটি ছিন্ন ভিন্ন মাংসের দলা ও ভাঙা হাড়ের সমষ্টি। সে যে নিঃশ্বাস নিচ্ছে তা বোঝা গেল জমাট রক্তের ভেতর দিয়ে যখন বুদবুদ বেরোচ্ছে। অধিকন্ত ভালুকটি থাবা দিয়ে তার পেট এমন ভাবে চিরে দিয়েছে যে তার পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে পড়েছে। সে প্রায় অজ্ঞান অবস্থায় রয়েছে, এবং আমি শীঘ্রই বুঝতে পারলাম আমি যেটাকে তার গোঙানিপূর্ণ প্রত্যুত্তর মনে করছিলাম তা আসলে তার বিকারগ্রস্ত অবস্থায় তার গোঙানি, যা সে মাঝে মাঝে এমনি করছিল। এখন অবস্থা খুবই সংকটজনক। আমি তাকে পরীক্ষা করে দেখলাম রাতে এইভাবে পড়ে থাকলে লোকটা সকাল হওয়ার আগেই মারা যাবে। সুতরাং এই মতো অবস্থায় লোকটিকে কাঁধে বয়ে তার ভাই যেখানে আছে সেখানে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো গত্যান্তরই নেই। ওর যা অবস্থা, তাতে ওকে কাঁধে তোলাটাই একটা কসরতের ব্যাপার। তার উপর আবার তার শরীরের গড়ন আমার মতোই মোটাসোটা ও ভারী। কিন্তু শেষ পর্যন্ত তাকে তুলতে সক্ষম হলাম, এবং রাইফেলটিকে লাঠির মতো ব্যবহার করে অনেক কষ্টে ওপরের দিকে ফেরার পথে উঠতে লাগলাম। আর কখনো যেন আমার জীবনে এই শোচনীয় পথ চলা না ঘটে। আমি যখন নিচের খাদের প্রায় পৌঁছে গেছি, ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটল। আমার বাঁ পা পিছলে পড়ে গেল, ফলে আমি ভীষণ জোরে দুটো বোল্ডারের মাঝখানে গিয়ে পড়লাম। থিম্মার শরীর সমস্ত ভার নিয়ে আমার উপরে, রাইফেল হাত থেকে ছিটকে পড়ে গেছে, আর পায়ে প্রচন্ড তীব্র মোচড়ানোর ব্যথা। বুঝলাম আমার গোড়ালির গাঁট মচকে গিয়েছে, আর আমি নিজেই এখন হাঁটতে পারবো না। যেখানে আমরা পড়েছিলাম সেখান থেকে জোরে চিৎকার করে থিম্মার ভাইকে ডাকতে লাগলাম। কিন্তু প্রায় 1 ঘন্টা পরে আমি বুঝতে পারলাম যে সে আমার ডাক শুনতে পাচ্ছে না, অথবা আমার ডাকে সাড়া দেবে না। মৃত্যুপথযাত্রী সেই লোকটির সাথে রাত কাটানো ছাড়া আর কোনো রাস্তা নেই। সারা রাত ধরে যাতে টর্চের আলো পেতে পারি, তাই যতদূর সম্ভব প্রয়োজন ছাড়া টর্চটা জ্বাললাম না। শেষ রাতের দিকে প্রচন্ড ঠান্ডা পড়ল, আর থিম্মার কাতরানিও ধীরে ধীরে ক্ষীণতর হতে হতে শেষ পর্যন্ত তা ঘড়ঘড়ানিতে পরিণত হলো।
আমি বুঝতে পারলাম তার মৃত্যু আসন্ন। প্রায় ভোর 5টায় সে মারা গেল এবং 6টার পরে ভোরের আলো ভালো করে ফোটার পর্যন্ত আমি তার পাশে বসে রইলাম। তারপর আমি পায়ে উঠে দাঁড়ানোর জন্য এক নাছোড়বান্দা চেষ্টা চালালাম, কিন্তু দেখলাম পায়ে যা অবস্থা হয়েছে তাতে কিছুতেই আমার ভার নিতে পারবে না। এরপর আমি হামাগুড়ি দিয়ে চেষ্টা করলাম, কিন্তু কাঁটা ঝোপ এক দুর্বার বাধা হিসেবে দেখা গেল। আমার জামা কাপড় ও শরীরের কাঁটার আঘাতে ফালা ফালা হয়ে গেল। ফলে সেই চেষ্টা থেকে বিরত হলাম এবং উদ্ধারকারী দল আসা পর্যন্ত অপেক্ষা করতে মন প্রবোধ দিলাম। দুপুর গড়িয়ে যাওয়ার পর বন বিভাগের লোকজন সহ তিম্মার ভাই ও 10-12 জন গ্রামবাসী ঘটনাস্থলের কাছে এলো। আমার চিৎকার শুনে আমরা কোথায় তারা বুঝতে পারল এবং সেই সন্ধ্যায় প্রচণ্ড ফোলা পা নিয়ে আমাকে খাটের উপর শুইয়ে সাক্রেপাটনায় বনবাংলোয় পৌঁছে দেওয়া হলো। রাত 9টায় জেলা বন আধিকারিক এলেন এবং আমার গাড়ি চালিয়ে চিকমাগালুর হাসপাতালে চিকিৎসার জন্য তিনি নিয়ে গেলেন আমাকে। কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার অবস্থা আসতে আমার প্রায় 1 সপ্তাহ লাগলো। আপনারা আন্দাজ করতে পারছেন যে দেরির জন্য আমি নিজেকে এবং আরো বেশি করে সেই বিরাট কালো ভালুকটাকে অভিসম্পাত দিতে লাগলাম, যার জন্য আমার আজ এই অবস্থা। আমি প্রতিজ্ঞা করলাম আমি ভালোভাবে হাঁটতে পারার সঙ্গে সঙ্গে যেভাবে হোক ভাল্লুকটাকে খতম করব। ইতিমধ্যে সেও কিন্তু চুপচাপ বসেছিল না। ইয়ানকেরে জলাশয়ে যাওয়ার রাস্তায় সে আরো 2 জন মানুষকে জখম করেছে। আরো 4 দিন পর মোটামুটি হাঁটতে পারা অবস্থায় এলে আমি সাক্রেপাটানে ফিরে এলাম। যদিও এখনো বেশি দূর হাঁটার অবস্থা নেই। এখানেই লোকেরা আমাকে বলল যে ভালুকটা গ্রাম থেকে 1 মাইল দূরে মাঠের সীমানায় যে বোরাম গাছগুলো আছে তার ফল খেতে প্রায়ই আসছে, কারণ বোরাম ফল পাকতে শুরু করেছে। বিকেল 5টায় আমি গাছগুলোর কাছে পৌঁছে গেলাম এবং সবচেয়ে বড় গাছটি, যার ফলও সবচেয়ে বেশি, তার নিচে রাত কাটাবো বলে স্থির করলাম। গাছের গুড়িতে হেলান দিয়ে রাইফেলটাকে আমার পায়ের উপর আড়াআড়ি ভাবে রেখে বসলাম। রাত 11টা। একটু পরেই ঘোঁত ঘোঁত ও গড় গড় শব্দ করতে করতে একটা ভাল্লুককে আসতে শুনলাম। মাঝে মাঝে সে থেমে যাচ্ছে, নিঃসন্দেহে কিছু খাদ্য সংগ্রহ করছে। যখন সে আমার আরো কাছে এলো, আমি তাকে মাটি আঁচড়ে মূল টুল ইত্যাদি তোলার চেষ্টা করতে শুনলাম। বোরাম গাছটির কাছে আসতে সে প্রায় 1 ঘন্টা সময় নিল। ইতিমধ্যে আমিও যথেষ্ট প্রস্তুত। শেষে সে ঝোপঝাড় থেকে বেরিয়ে খোলা জায়গায় এসে পৌঁছালো। তারাদের ক্ষীণ আলোতে আমি তার কালো অবয়ব দেখতে পেলাম। তারপর টর্চের সুইচ টিপতে আলো গিয়ে পড়ল ভাল্লুকটার শরীরের উপর। সাথে সাথে সে তার পেছনের পায়ে ভর করে দাঁড়িয়ে আমাকে দেখে অবাক হয়ে গেল এবং আমি তার 2 হাতের মাঝখানে বুকের ইংরেজির ভি অক্ষরের মতন সাদা অংশে গুলি করলাম। 2 বার গুলি করার পর ভাল্লুকটি মাটিতে পড়ে গেল এবং এইভাবে একটি সত্যিকারের বদমেজাজি ভাল্লুকের জীবনেরও পরিসমাপ্তি ঘটল। ভালুকেরা প্রকৃতিগতভাবে সহজেই উত্তেজিত হয়ে পড়ে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও তারা সাধারণভাবে নিরীহ প্রাণী। এই ভালুকটি ছিল হিংস্র স্বভাবের এবং ঠান্ডা মাথায় নির্বিচারে
এবং ইচ্ছাকৃতভাবেই বহু মানুষকে সে হত্যা করেছে, অত্যন্ত নির্মমভাবে এবং কোনো প্ররোচনা ছাড়াই। তাই তার এই পরিসমাপ্তি হলো আজ। এই কাহিনীও এখানেই শেষ হলো।